আমরা আশা করব যে হচ্ছে সবাই এই চ্যাপ্টার থেকে ভালো মতো করবেন। একটাই ম্যাথ আছে এই চ্যাপ্টারে এবং এই চ্যাপ্টার থেকে জাস্ট হয়তো ভ্যালু চেঞ্জ করে বা সামান্য কিছু চেঞ্জ করে এই ম্যাথটাই আসবে। তো আমরা একটু ভালো করে ম্যাথটা দেখব। তাহলে দেখা যাক। আমরা এর আগ পর্যন্ত বিমের হচ্ছে বাকলিং বা ডিফ্লেকশন, বিমের ক্ষেত্রে আসলে বাকলিং হয় না, ডিফ্লেকশন আমরা বলি, মানে আসলে কতখানি সেটা হচ্ছে ডিসপ্লেস হয়ে গেছে বা সরে গেছে, এবং কলামের ক্ষেত্রে সেই ডিফ্লেকশনটাকেই আমরা বলি বাকলিং। জিনিসটা আসলে সেম, আমরা জাস্ট ডিফ্লেকশন বলি বিমের জন্য আর কলামের জন্য বলি বাকলিং। আচ্ছা, এক্ষেত্রে আপনাদের কলমে বাকলিং এর বোঝানোর ক্ষেত্রে একটা ইউটিউব ভিডিও দেওয়া আছে, এটা আপনারা চাইলে দেখতে পারেন। আমি যদি জাস্ট ওই ইউটিউব ভিডিওটাই আপনাদেরকে মুখে বলি যে আসলে এখানে কি বলা হয়েছে, তাহলে দেখেন। আমাদের একটা কলাম ছিল, কলামটা ধরেন এরকম একটা কলাম ছিল এবং দুই সাইডে ধরলাম আমি এটা হচ্ছে ফিক্সড সাপোর্ট। আচ্ছা, এখন কলামটা আসলে কখন বাঁকবে? কলামের উপরে, কলাম হচ্ছে কম্প্রেশন মেম্বার, তাহলে আমাদের কি ফোর্স লাগবে? কম্প্রেসিভ ফোর্স লাগবে, যেটার কারণে কলামটা আসলে বেঁকে যাবে। কম্প্রেসিভ ফোর্স আসলে কি? কোনো একটা বস্তুর ভিতরের দিকে ফোর্স নাকি বাইরের দিকে? মানে এটা একটা যদি হচ্ছে আমার বডি হয়, কলাম হয়, আমি কি এটা, এইটা কম্প্রেশন ফোর্স নাকি হচ্ছে এইটা নিচেরটা নাকি উপরেরটা? কম্প্রেশন কি ভিতরের দিকে ফোর্স দিবে না? তাই জি দেখেন, ম্যাম। এই যে আমাদের এই ফোর্সটা হচ্ছে আমাদের সেই কম্প্রেসিভ ফোর্স, এই ফোর্সটা। তাহলে এই কম্প্রেসিভ ফোর্সের জন্য কলামে আসলে ডিফ্লেকশন বা বাকলিং হয়। তাহলে এটাই দেখেন, দুইটাই হচ্ছে ধরলাম ফিক্সড সাপোর্ট ছিল, যখন হচ্ছে এই কম্প্রেসিভ ফোর্সটা মানে একটা লিমিটের থেকে অনেক বেশি বেড়ে গেছে, তখন এটা কি হলো, আস্তে আস্তে সোজা থেকে কলামটা একটু একটু করে বেঁকে যাওয়া শুরু করলো। এখন দেখেন দুই সাইডে কিন্তু কি, আমি সবসময় বলছি সাপোর্টে কখনোই ডিফ্লেকশন হয় না। তাহলে সাপোর্টের জায়গায় সেম থাকলো, তারপরে কি হয়ে গেল, মাঝখানে বেঁকে যে আবার সাপোর্টে সেম পজিশনে চলে আসলো। তাহলে এইভাবে করে কি হলো, কলামটা ডিসপ্লেস হলো ল্যাটারালি কোন এক্সিস বরাবর, এক্স এক্সিস, এইটা আমাদের কি, এই সাইডটা কি এক্স এক্সিস বরাবর, এক্স এক্সিস বরাবর আমাদের কলামটা কি হয়ে গেল, বেঁকে গেল। এটাই হচ্ছে আমাদের বাকনিং বা ডিসপ্লেসড হয়ে গেল। তাই দেখেন এই যে এই ছবিটা দেখেন বা এই ছবিটা, প্রত্যেকটা ছবিটাতে দেখেন কলাম কি সাপোর্টে ঠিক থেকে সাপোর্টের জায়গায় না সরে মাঝে বা কোনো একটা জায়গায় হচ্ছে বেঁকে গেছে, কোনো জায়গায় দেখেন একদম মিডলে বেঁকে গেছে, কোনো জায়গায় দেখেন মিডিলের একটু কি বোঝা যাচ্ছে যে এটা যদি আমাদের মিডিল লাইন হয়, মিডিল লাইনের উপরেই হচ্ছে কি হাইয়েস্ট ডিফ্লেকশনটা হয়ে গেছে। এটা কখন হচ্ছে, এই যে ডিফ্লেকশনের ইউ শেপটা দেখেন এক এক প্যাটার্নে হচ্ছে, এই প্যাটার্নটা হচ্ছে নির্ভর করে আমাদের সাপোর্টের উপরে। আমার যে দুই সাইডে কলামে যে সাপোর্টটা থাকবে, সাপোর্ট কন্ডিশন চেঞ্জ হলে আমাদের এই বাকলিং এর শেপটা চেঞ্জ হয়, যে বাকলিং কি একদম মাঝ পয়েন্টে আমাদের ম্যাক্সিমাম হবে নাকি মাঝের একটু আগেতেই ম্যাক্সিমাম হয়ে যাবে। অথবা দেখেন আমাদের কি, এটা ধরলাম এটা কি আমাদের পিন সাপোর্ট, এটা ফিক্স সাপোর্ট, এটা আমাদের দেখেন এটাও পিন, এটাও মানে এটা রোলার সাপোর্ট, মানে বিভিন্ন সাপোর্ট কন্ডিশনের উপর ভিত্তি করে আমাদের হচ্ছে কলামের বাকলিং এর শেপটা চেঞ্জ হয়। এই ক্ষেত্রে দেখেন এই সাইডে কোনোই আমাদের কি এই সাইডে কোনোই কি আমাদের সাপোর্ট নাই, এবং এটা কি হবে, জাস্ট হচ্ছে ল্যাটারালি বাঁকতে থাকবে, মানে এখানে জাস্ট একটা সাপোর্ট আছে, কলামটা একবার এখানে যাবে লোডের জন্য, একবার এখানে যাবে, জাস্ট এভাবে করে এই দুই সাইডে বাঁকা মানে নড়তে থাকবে, কারণ এই আমাদের হচ্ছে উপরে কি কোনো সাপোর্ট নাই। আচ্ছা, এই যে কলাম কতটুকু লোড সহ্য করতে পারবে এবং তারপরে কলামে ডিফ্লেকশন হবে অথবা বাকলিং হবে অথবা কলামটা বেঁকে যাবে, সেটার জন্য দেখেন ফর্মুলাটা কি, পি সিআর, পি হচ্ছে আমাদের লোড, সিআর হচ্ছে ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল আসলে কি, মানে এই পরিমাণ লোডের পরে আমাদের কলামটা বাঁকা শুরু করবে বা ম্যাক্সিমাম এতখানি লোড আমার হচ্ছে কলামটা ক্যারি করতে পারবে, সেটা সূত্র। এটা কোন বিজ্ঞানী আবিষ্কার করেছেন? আমাদের ইউলার আবিষ্কার করেছেন, এটাকে জন্য ইউলারের ফর্মুলা বলা হয়। সেটা কি, পাই স্কোয়ার ই আই ডিভাইডেড বাই কে এল হোল স্কোয়ার। আচ্ছা, এখানে ই হচ্ছে আমাদের ইয়ংস মডুলাস বা মডুলাস অফ ইলাস্টিসিটি, আই হচ্ছে আমাদের কলামের যে সেকশন তার ইনার্শিয়া বা মোমেন্ট অফ ইনার্শিয়া, এল হচ্ছে আমাদের কলামের যে লেন্থ বা দৈর্ঘ্য সেইটা, আর কে হচ্ছে আমাদের সেই কোএফিসিয়েন্ট যেটা হচ্ছে আমাদের কলামের সাপোর্টের কারণে কোএফিসিয়েন্টের পরিমাণটা চেঞ্জ হবে। এই কোএফিসিয়েন্টের ভ্যালুগুলো আপনাদের মুখস্থ করা লাগবে, সামনেই হচ্ছে একটা চার্ট হিসেবে আপনাদেরকে দেখানো আছে, তাই দেখি একটু আমরা। আচ্ছা, কলাম বাকলিং এর আসলে কিন্তু আপনাদের উত্তর দিয়ে দিচ্ছে যে যখন হচ্ছে কলাম কি কম্প্রেসিভ স্ট্রেংথের কারণে তার নিজস্ব পজিশন থেকে বেঁকে যাবে কিছুটা, সেটাই হচ্ছে আমাদের কি কলামের বাকলিং। এবং এটার ক্ষেত্রে আমাদের কি দেখা লাগে যে কতখানি ম্যাক্স মানে ক্রিটিক্যাল লোড সহ্য করতে পারে, যখনই ক্রিটিক্যাল লোডের থেকে বেশি হয়ে যায় তখনই কলামে বাকলিং দেখা দেয়। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা হচ্ছে কলাম যেটা পড়বো, আমাদের কলাম দুই ধরনের হয়, কংক্রিটের কলাম আর স্টিলের কলাম।
এই মানে আপনাদের পিডিএফে যে কলামের কথা বলা আছে এটা হচ্ছে স্টিল কলামের কথা বলা আছে। আপনারা যদি হচ্ছে এক্সামের জন্য স্টিল কলামই আমরা দেখছি, আমরা চাইলে আপনারা যদি বলেন আমরা নেক্সট ক্লাসে একটা কংক্রিটের কলামও আপনাদের মানে বোঝার সুবিধার্থে দেখাই দিতে পারি। আচ্ছা, এখন আমরা দেখি যে কে এর যে বললাম যে কে এর ভ্যালুটা চেঞ্জ হবে, কেটা আসলে কি? কে হচ্ছে আমাদের ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর, মানে হচ্ছে আমাদের যখন সাপোর্ট কন্ডিশন চেঞ্জ হবে কলামের লেন্থের মানে যে বাকলিং এর যে লেন্থ সেটাও হচ্ছে কি চেঞ্জ হবে, মানে যেটা বললাম সাপোর্ট ওয়াইজ। তো সেই ভ্যালুটা আমরা পেয়ে যাব বিভিন্ন সাপোর্ট কন্ডিশনের উপরে ভিত্তি করে। এক্ষেত্রে দেখেন বাকলিং এর সংজ্ঞা দেওয়া আছে, ক্রাশিং এর সংজ্ঞা। ক্রাশিংটা আসলে কি? এই যে যেটা বললাম কি অ্যান এক্সাইল লোড এক্সিডস দ্য কম্প্রেসিভ স্ট্রেংথ, মানে যখন একটা এক্সাইল লোড হচ্ছে আমরা বুঝাই হয় কম্প্রেশন লোড অথবা টেনসাইল লোড। এই ক্ষেত্রে আমরা আসলে এক্সাইল লোড বলতে বোঝাচ্ছি কম্প্রেশন লোড। তো একটা কোনো কম্প্রেশন ফোর্স যদি আমাদের যে মানে কংক্রিটের যে কম্প্রেসিভ স্ট্রেংথ থাকে বা হচ্ছে কলামের যে স্ট্রেংথ থাকে কম্প্রেসিভ স্ট্রেংথ, সেটাকে যদি ছাড়ায় যায় যে লোডের পরিমাণ অত্যাধিক বেশি আমাদের যে ক্যাপাসিটির তুলনায়, তখন কি হয়ে যাবে? ক্রাশ হয়ে যাবে। এখন দেখেন আমাদের ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর কে এর এই ভ্যালুটা আপনাদেরকে একটু মুখস্থ করা লাগবে পরীক্ষার জন্য, কারণ সাপোর্ট কন্ডিশন চেঞ্জ হলে কে এর ভ্যালুটা চেঞ্জ হয়। তাহলে সেটা যদি আমরা একটু দেখি তাহলে দেখেন প্রথম কেস এ, এটা আসলে কি আমাদের বোথ সাইডে ফিক্স সাপোর্ট যদি থাকে তাহলে আমাদের ম্যাথের ক্ষেত্রে যে সূত্রটা আমি বললাম যে আমাদের লেন্থের একটা হচ্ছে কি ইফেক্টিভ লেন্থ লাগবে, একটা ফ্যাক্টর দিয়ে গুণ করা লাগবে টোটাল কলামের লেন্থ। তাহলে এই যে পুরা যে কলাম এটা হচ্ছে আমাদের এল, কলামের লেন্থ এল, একদম এই সাপোর্ট টু সাপোর্ট যে ডিস্টেন্স। আর আমার কে এর ভ্যালুটা কি হবে? এই যে এইগুলা হচ্ছে আমাদের কে এর ভ্যালু। তাহলে দেখেন আমাদের প্রথমে হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালু হচ্ছে 0.5, ফিক্স সাপোর্ট যদি থাকে তাহলে আমাদের থিওরিটিক্যালে কে এর ভ্যালু হচ্ছে 0.5, ডিজাইনিং এর সময় আমাদের ভ্যালু হচ্ছে 0.65। তারপর যদি দেখেন এটা হচ্ছে আমাদের পিন সাপোর্ট আর এটা হচ্ছে আমাদের ফিক্স সাপোর্ট, তাইলে আমাদের দেখেন পিন সাপোর্ট যদি থাকে আর হচ্ছে ফিক্স সাপোর্ট থাকে তাহলে হচ্ছে আমাদের কে এর ভ্যালু থিওরিটিক্যালি 0.707, ডিজাইনে 0.8। আচ্ছা, এই সি নাম্বার কন্ডিশনটা কি? এই সাইডে হচ্ছে আমাদের ফিক্স সাপোর্ট আর এখানে হচ্ছে আমাদের ট্রান্সলেশন, মানে হচ্ছে এই জায়গাটা কোনো সাপোর্ট না, জাস্ট কলামটা হচ্ছে কি এখানে ধরেন লেগে আছে বা হচ্ছে জাস্ট একটার সাথে অ্যাটাচড, বাট এটা নট সাপোর্ট হিসেবে কাজ করতেছে। এটার মানে হচ্ছে যখন দেখেন এই যে এটা অনলি ট্রান্সলেশন হচ্ছে ফ্রি, তার মানে এখানে জাস্ট হচ্ছে ঘূর্ণনটা হবে না। যখনই আমি লোডটা দিব এখানে, যখনই হচ্ছে এটা এক্সিট করবে তখন কি হবে? কলামটা এই যে যার সাথে লেগে আছে অ্যাটাচড হয়ে আছে সেটা সহ সরে যাবে। এটা হচ্ছে বোঝাচ্ছে এই ধরনের একটা সিম্বল দিয়ে। আচ্ছা, এখন দেখেন ডি নাম্বার হচ্ছে আমাদের দুই সাইডেই হচ্ছে পিন সাপোর্ট বা হচ্ছে হিঞ্জ সাপোর্ট, তাহলে কে এর ভ্যালু 1। আর হচ্ছে এই যে এটা হচ্ছে হিঞ্জ, মানে দেখেন বোথ ফ্রি, মানে এখানে আসলে কোনো সাপোর্টই নাই, অনেকটা হচ্ছে সি আর ইটা সেমই, যে মানে সাপোর্ট সহ বা যেটার সাথে অ্যাটাচড হয়ে আছে সেটা সহ সরে যাবে। ই আর এফ দেখেন, তাহলে এই ধরনের ক্ষেত্রে আমাদের হচ্ছে মানে সাপোর্ট কন্ডিশন দেখে বোথ সাইডে কোন ধরনের সাপোর্ট আমি কে এর ভ্যালুটা চুজ করব। এখন আমরা থিওরিটিক্যাল ভ্যালু চুজ করব নাকি ডিজাইন ভ্যালু চুজ করব সেটা একটা আমরা ম্যাথ দেখি, তখন আমি আপনাদেরকে বলবো যে আমরা থিওরিটিক্যাল ভ্যালু ইউজ করতেছি নাকি ডিজাইন ভ্যালু। মেনলি মনে হয় আমরা ডিজাইন ভ্যালুটাই ম্যাথের জন্য মনে রাখি। আচ্ছা, তাহলে আমরা একটু এটা মনে রাখবো যে আমরা কে এর ভ্যালুটা এই যে ডিজাইন ভ্যালু এটা ভালোভাবে মনে রাখবো, মানে 0.65, 0.80, 1.2, 1, 2.12 কোনটার ক্ষেত্রে কত হয় কে এর ভ্যালু, এটা কিন্তু আমি বারবার বলছি এক্সামের জন্য আপনাদেরকে মনে রাখা লাগবে, কারণ ম্যাথ একটা টাইপেরই ম্যাথ। আমি জাস্ট আপনাদের হয়তো সাপোর্ট কন্ডিশনটা চেঞ্জ করে দিতে পারি হাইয়েস্ট ম্যাথে, এর জন্য কে এর ভ্যালুটা আপনাদের ভালো মতো মনে রাখা লাগবে। আচ্ছা, এখানে দেখেন একটা কার্ভ আছে বা একটা গ্রাফের মতো আছে, আসলে এটা গ্রাফ না, এটা আপনাদের সূত্র কখন কোনটা ইউজ করবেন সেটা বোঝানোর জিনিস। তাহলে যদি দেখি ম্যাথে আমরা দেখব আমরা একটা কোএফিসিয়েন্ট বের করি, সেটা হচ্ছে কি কোএফিসিয়েন্ট সিসি।
সেটা হচ্ছে 4.71 রুট ওভার ই ডিভাইডেড বাই এফ ওয়াই। এখন এই ভ্যালুটা আমরা দুইটা ভ্যালু বের করি ম্যাথের ক্ষেত্রে, কে এল বাই আর। কে কি আমাদের সেই ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর, এল হচ্ছে টোটাল লেন্থ কলামের, আর হচ্ছে আমাদের মডুলাস রেডিয়াস অফ গাইরেশন। আমরা মনে হয় পড়ছিলাম যে কি আই ইকুয়ালস টু এ আর স্কোয়ার, এটা কি আমরা পড়ছি মেকানিক্সে? দেখেন তো মনে আছে কিনা আপনাদের। অ্যানালিটিক মেকানিক্স আমরা পড়ছিলাম যে মোমেন্ট অফ ইনার্শিয়া আই ইকুয়ালস টু এ আর স্কোয়ার, এটা কি মনে আছে আপনাদের? না থাকলে এটা একটু আমরা নোট ডাউন করে রাখবো। আমাদের আর এর জন্য আর এর সূত্র তাহলে কি হবে আমাদের বলেন তো? আর এর সূত্র হবে রুট ওভার আই বাই এ। এ কি আমাদের কলামের এরিয়া, আর আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। এ আর কি, আর হচ্ছে আমাদের রেডিয়াস অফ গাইরেশন। আপনাদের অ্যানালিটিক মেকানিক্সে এই ধরনের হচ্ছে সূত্র দিয়ে ম্যাথ করার কথা। আচ্ছা, আপনাদের কি সূত্রটা মনে আছে সবার, বা কারো কি মনে আছে? ম্যাম রেডিয়াস অফ গাইরেশনের সূত্র ম্যাম পড়ছি, কিন্তু ওই যে i ইজ ইকুয়ালস টু এ আর এটা পড়ি নাই ম্যাম। আপনারা এইভাবে হয়তো পড়ছেন তাহলে একবারে ডিরেক্টলি যে জি r ম্যাম, জি ইকুয়ালস ম্যাম, টু, ডাইরেক্ট পড়ছি হ্যাঁ ম্যাম, ঠিক ডাইরেক্ট আছে। পড়ছি এটা। আচ্ছা, r r ইকুয়াল ইজ ইকুয়ালস সমস্যা টু নেই, আমরা ডিভাইডেড। r এর ভ্যালুটা বের করতে পারলেই হচ্ছে r ইকুয়ালস টু রুট ওভার i বাই a। আচ্ছা, এই ম্যাথে আমরা দুইটা জিনিস প্রথমে বের করব, সেটা কি কে এল বাই আর, এটা বের করব। আর কি বের করব? সিসির ভ্যালু। সিসি কি আমাদের 4.71 রুট ওভার ই বাই এফ ওয়াই। এফ ওয়াই কি আমাদের আমাদের হচ্ছে যেই কলাম থাকবে, কলামের ইল স্ট্রেস, এটা কোশ্চেনে দেওয়া থাকবে এফ ওয়াই এর ভ্যালু। এখন আমরা দেখি যদি আমাদের কে এল বাই আর এর থেকে সিসি এর ভ্যালুটা হচ্ছে কম হয়, তাইলে হচ্ছে আমরা সূত্র এটা ইউজ করব। আর যদি বেশি হয় তাহলে সূত্র এইটা। তাহলে একটা ম্যাথ করি, তারপর আমি এই গ্রাফটা নিয়ে হচ্ছে আপনাদের আলোচনা করলে আপনারা বুঝবেন। মানে মেইনলি দুইটা কন্ডিশন। একটা কন্ডিশন কি আমার, একটা কন্ডিশন হচ্ছে ইনএলাস্টিক ফেইলার, আর একটা হচ্ছে এলাস্টিক ফেইলার। আমাদের ইনএলাস্টিক ফেইলারটা আসলে কখন হয়? যখন ক্রাশিং হচ্ছে, তখন হচ্ছে ইনএলাস্টিক ফেলার। মানে ইনএলাস্টিক ফেলার মানে হচ্ছে আমি যখন ফেলারটা হবে সেটা পূর্বের অবস্থায় কলামটা আর কখনোই ফেরত আসতে পারবে না, ক্রাশ হয়ে যাবে, মানে কি একবারে ভেঙে যাচ্ছে, এটা কখনোই পূর্বের অবস্থানে আসতে পারবে না। আর হচ্ছে দেখেন পরের কেসটা হচ্ছে এলাস্টিক ফেইলার বাই বাকলিং। মানে হচ্ছে কলামটা জাস্ট হচ্ছে ছিল ধরেন এরকম সাপোর্টে, আমাদের হচ্ছে এরকম কারণে বাকলিং হয়ে গেল, লোডের কারণে বেঁকে গেল, লোড সরাই নিলাম আবার পূর্বের অবস্থানে চলে আসলো, সেটা কি আমাদের এলাস্টিক ফেইলার। মানে লোড আছে, কলাম বেঁকে গেল, লোড আমি সরাই নিলাম, কলাম আবার তার পূর্বের অবস্থানে ফেরত আসলো, সেটা হচ্ছে আমাদের এলাস্টিক ফেইলার। আর ইনএলাস্টিক ফেইলার হচ্ছে একবারে ক্রাশড হয়ে যাবে বা ফেইল হয়ে যাচ্ছে, এটার পূর্বের অবস্থানে ফেরত আসা সম্ভব না। তাই দেখেন এই যে আমি যেটা বললাম যে আমাদের দুইটা সূত্র আছে। দুইটা সূত্র কি কি? একটা হচ্ছে আমাদের এফসিআর 0.658 রুট ওভার এফ ওয়াই বাই এফ ই। এটা কিন্তু হচ্ছে কি পাওয়ার। আমাদের কি সূত্র একটু আমরা দেখবো, এটা কিন্তু অনেকেই ভুল করি, আমরা বুঝি না। এফসিআর ইকুয়ালস টু, এই সূত্রটা একটু আমরা মাথায় রাখবো। এফসিআর হচ্ছে 0.658 রুট ওভার, সরি টু দি পাওয়ার এফ ওয়াই বাই এফ ই, এর সাথে গুণ আকারে হচ্ছে আমাদের এফ ওয়াই। এটা কি বোঝা যাচ্ছে? অনেক সময় আপনারা দেখেন এই এফ ওয়াইটাকে উপরেই লিখে ফেলেন, এটা কিন্তু গুণ আকারে বাইরে এফ ওয়াই। এই সূত্র ইউজ হবে কখন? কে এল বাই আর যখন দেখেন সিসি থেকে কম। আমি যেটা বললাম দুইটা কেস, যখন কে এল বাই আর সিসি এর যে ভ্যালুটা পাবেন ক্যালকুলেশন করে তার থেকে কম হবে, তখন আসলে এই সূত্র। আর যখন বেশি হয়ে যাবে কে এল বাই আর সিসির থেকে, তখন আমাদের সূত্র হবে হচ্ছে 0.877 এফ ই। ঠিক আছে, তাহলে আমরা একটা ম্যাথ করি, তাহলে আপনাদের সকল সমস্যা দূর হয়ে যাবে। আমরা একটু তাহলে মনোযোগ দিই, একটাই ম্যাথ, এর জন্য একটু আমাদেরকে ভালোভাবে মনোযোগ দেওয়া লাগবে। দেখেন এই একটাই ম্যাথ, এই একটা পেজ ভালো মতো আপনারা মুখস্থ করে ফেলবেন, যাতে ম্যাথটা বুঝে বুঝে মুখস্থ করেন, তাহলে পারবেন। দেখেন কোশ্চেনে কি বলছে আমার, কোশ্চেনে বলছে যে কলামে নমিনাল ক্যাপাসিটি বের করতে, যে স্টিল কলামে। এবং দেখেন আমাদের এফ ওয়াই বা ইল্ড যে স্ট্রেংথ কলামে সেটা দিয়ে দিছে কত, 50 কেএসআই। তাইলে এখন আমরা একটু ছবিটা দেখি আসলে কলামটা আমাদের দেখতে কিরকম, যারা আমাদের নমিনাল ক্যাপাসিটিটা বের করতে হবে। কলাম হচ্ছে আমাদের এ বি কলাম। এটা দেখেন 15 ফিট হচ্ছে আমাদের কলামের লেন্থ এল। এতে আমাদের কি সাপোর্ট আছে? ফিক্সড সাপোর্ট। যদি আপনাদের একটু জুম করি, এতে ফিক্সড, বিতে আমাদের পিন সাপোর্ট। এটা কি বোঝা যাচ্ছে?
জি ম্যাম। আচ্ছা, জি তাহলে ম্যাম। তাহলে দেখেন আপনাদের আমরা সাপোর্ট কন্ডিশন পেয়ে গেলাম। তাহলে আমরা সাপোর্ট কন্ডিশন থেকে কি বের করব? কোনটার ভ্যালু? কে এর ভ্যালু বের করতে পারবো না? জি ম্যাম পারবো। আচ্ছা দেখি। তাহলে এখানে দেখেন আমাদের আরেকটা কি দেওয়া আছে, কলামে ক্রস সেকশন দেওয়া আছে। এটা কিসের জন্য দেওয়া আছে? ওই যে আমরা বললাম না আমাদের এ লাগবে, আমাদের কি লাগবে, আই লাগবে, এর জন্য আমাদের ক্রস সেকশন দেওয়া আছে। কলামটা দেখে কি মনে হচ্ছে, কলাম কি নিরেট কলাম নাকি হলো কলাম? নিরেট কলাম ম্যাম। না, নিরেট ম্যাম, নিরেটই তো নিরেট না, লাগছে। কলামটা হলো। তাহলে দেখেন, হলো হলো ম্যাম, হ্যাঁ মাঝখানে ফাঁকা আছে। মাঝখানে ফাঁকা। নাহলে কি যদি হচ্ছে নিরেট হতো তাহলে জাস্ট আমি একটা ডাইমেনশন দিতাম যে 9 ইঞ্চি বাই 7 ইঞ্চি ধরেন। কিন্তু এখানে দেখেন আউটার টু আউটার, এই যে দেখেন এটা হচ্ছে আউটার টু আউটার ডাইমেনশন, এটা হচ্ছে আমাদের ইনার টু ইনার ডাইমেনশন। তার মানে আসলে কলাম হচ্ছে আমাদের এই যে এইটুকু অংশ হচ্ছে আমাদের কলাম, মাঝখানে কি সাদা এইটুকু অংশই হচ্ছে আমাদের কলাম আছে, কলামের পুরুত্ব, এইটুকু জায়গা কি ফাঁকা। তাহলে কলামটা কি আমাদের হলো কলাম। তাহলে এখন আমরা ম্যাম ম্যাথে এমনও কলম হয় নাকি মাঝখানে ম্যাম কিছুই নাই? স্টিলের কলামগুলো অনেক সময় হচ্ছে দেখা যায় ম্যাম যে হচ্ছে, স্টিলের জন্য হ্যাঁ এরকম। ও স্টিলের হ্যাঁ, কলামের স্টিলের কলম। সময় অনেক সময় দেখা যায় যে হচ্ছে আমাদের পুরাটা স্টিল দেওয়া হয় লাগে না। আমাদের যদি ওভাবেই করে হচ্ছে স্টিলিং এর ক্ষেত্রে কি অনেক বেশি কম্প্রেসিভ স্ট্রেংথ পাওয়া যায়, তখন হলো হলো কলামও ইউজ হয়। কংক্রিটের ক্ষেত্রে কখনোই হলো কলাম হয় না, স্টিলের ক্ষেত্রে হলো হয় আবার হচ্ছে নিরেটও হয়, দুইটাই হয়। আচ্ছা তাহলে আমাদের হচ্ছে স্টেপগুলো দেখি। প্রথমে আমরা তাহলে কলামের এরিয়াটা বের করে ফেলি যে আসলে কলামের এরিয়াটা কি, কারণ আমাদের কি লাগবে, প্রথমে আমি কি বলছি কে এল বাই আর লাগবে। এখন আর এর সূত্র কি, রুট ওভার আই বাই এ। তাহলে আমাদের কি লাগবে, কলামের এরিয়া লাগবে আর আই লাগবে। তাহলে আমরা আগে সবার আগে এটা বের করি। তাহলে আমরা কলামের এরিয়া দিয়ে শুরু করি যে কলাম আসলে কতখানি এরিয়া। তাহলে দেখেন এটা কি করছে, 10 ইন্টু 8 মাইনাস 7 ইন্টু 9। 10 ইন্টু 8, এই যে 10 ইন্টু 8 মানে কি বাইরের ডাইমেনশনটাকে গুণ করছে, তারপরে দেখেন ভিতরের কি 7 ইন্টু 9 এটাকে হচ্ছে কি করছে বাদ দিয়ে দিচ্ছে, তাইলে আমরা এরিয়া পাচ্ছি। তার মানে টোটাল যে এরিয়া, এই যে বাইরের ডাইমেনশন হচ্ছে আমরা কি একটা রেক্ট্যাঙ্গেল পেলাম, তার থেকে আমি ভিতরের এই হলো অংশটা বাদ দিয়ে দিলাম, তাহলে কি পেলাম, কলামের এরিয়া পেয়ে গেলাম। ঠিক আছে, জি ম্যাম। এখন যদি পরীক্ষায় আমি একটা নিরেট কলাম দেই তাহলে আমরা এরিয়াটা বের করবো কিভাবে বলেন তো? স্যার দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এটা ধরেন আমি হচ্ছে ধরলাম হচ্ছে এটা হচ্ছে আমাদের কলামের এই বাহুটা 6 আর এই বাহুটা ধরেন 3, তাহলে আমাদের কলামের এরিয়া কত হবে? 18। ভেরি গুড। তাহলে এটা একটু মাথায় রাখবে যে এটা কিন্তু হলো কলাম ছিল। এখন আমাদের হলো কলামের এরিয়া বের করা হয়ে গেলে এবার আমরা কি বের করব, এই যে আইটা বের করব। আই হচ্ছে সেম, এটা হলো কলাম, তাহলে আসলে কি হবে, বাইরের যে বিএইচ কিউব বাই 12 মাইনাস কি হবে, ভিতরের বিএইচ কিউব বাই 12 হবে, তাই না? জি ম্যাম। তাহলে দেখেন এই যে বি 10 10 এইচ হবে কি বাইরের যখন করব, তাহলে কি হবে বি ইন্টু কি 8 হবে না, এইচ হচ্ছে আমার 8। তাহলে দেখেন 10 ইন্টু 8 কিউব মানে বিএইচ কিউব বাই 12 মাইনাস এটা হচ্ছে আমাদের বাইরের ডাইমেনশন থেকে আমরা মাইনাস করব ভিতরের ডাইমেনশন, 9 ইন্টু 7 কিউব বাই 12। তাহলে আই পেলাম। যদি আমাদের এই নিরেট একটা কলাম থাকতো তাহলে এখানে আই এর সূত্রটা কি হতো, 6 ইন্টু 3 কিউব বাই 12, 6 জি ম্যাম, বিএইচ কিউব ডিভাইডেড বাই হচ্ছে 3 ম্যাম কিউব বাই 12 দিয়ে 12। দিতাম তাহলে ঠিক ডাইরেক্ট। আছে, আমাদের যা যখন হলো কলাম হবে আমরা ভিতরের ডাইমেনশনটাকে বাদ দিচ্ছি কারণ ভিতরে আসলে কিছু নাই। আর হলো কলাম মানে নিরেট কলাম হলে তো আপনাদের জাস্ট বিএইচ কিউব বাই 12 করলেই হচ্ছে। ঠিক আছে, এগুলা কিন্তু আমি যেরকম বলছি বলার জন্য না, কিন্তু এক্সামে আসতে পারে এই ধরনের চেঞ্জেস, তাই একটু জাস্ট আলোচনা করতেছি। আচ্ছা তাহলে এখন দেখেন এ বের করলাম, আই বের করলাম, তাহলে আমি কি পেয়ে যাব, আর এর ভ্যালু পেয়ে যাব। তাহলে আমরা দেখেন আর এর ভ্যালুটা বের করে ফেললাম রুট ওভার আই বাই এ। এখন আমাদের মেইন কাজ, মেইন সূত্র মানে মেইন ম্যাথে চলে যাচ্ছি, সেটা কি, আমাদের কে এল বাই আর এটা বের করা লাগবে। এখানে আমি এল জানি, আর হচ্ছে দেখেন এখান থেকে বের করে ফেলছি। এখন তাহলে আমার কি লাগতেছে এই সূত্রের জন্য, শুধু কে লাগতেছে না? জি ম্যাম। তাহলে আমরা একটু ব্যাকে যাই, একটু মনে রাখবো আমাদের এখানে সাপোর্ট কন্ডিশন কি ছিল, একটাতে কি ছিল, একটা ফিক্সড একটা হিঞ্জ। হ্যাঁ কোনটা ফিক্সড কোনটা হিঞ্জ এটা মানে মনে রাখা লাগবে না, জাস্ট উপরেরটা আমরা উপরেরটা মনে ফিক্সড না, ম্যাম। এটা আমাদের উপরে নিচের জন্য সমস্যা নেই, খালি আমরা মনে রাখবো একটা ফিক্সড একটা হিঞ্জ, উপরে নিচে হতে পারে সেটা সমস্যা নেই। ঠিক আছে, তাহলে একটা ফিক্সড একটা হিঞ্জ মনে রাখতেছি সবাই। আমরা এখন ছবিতে ব্যাক যাই, এখানে তাহলে কোন কেস হবে, একটা ফিক্সড একটা হিঞ্জ। কত নাম্বার, ম্যাম বি দ্বিতীয়টা ম্যাম, নাম্বারটা। বি 2 নাম্বার নাম্বারটা কেস ম্যাম। না? আচ্ছা তাহলে বি নাম্বার কেসে আমাদের কে এর ভ্যালু কত, আমি কি বলছি সবসময় ডিজাইন ভ্যালু স্যার নিয়ে কাজ করতে। 0.80। হ্যাঁ তাহলে 0 পয়েন্ট, 0. হ্যাঁ 0.80, তাহলে কে এর ভ্যালু ম্যাম হচ্ছে, থিওরিটিক্যাল ভ্যালু ম্যাম কেন নিব না?
আচ্ছা, আমরা হচ্ছে একটু চাচ্ছি যে সেফ বেশি হতে, এর জন্য হচ্ছে আমরা ম্যাম ডিজাইনিং এর সময় ডিজাইনের ভ্যালুটা ইউজ করতেছি, থিওরিটিক্যাল ভ্যালুটা ইউজ করতেছি না। এইভাবে করেই করা হয়েছে যে হচ্ছে আমাদের দুইটা ভ্যালুই আছে, আপনারা চাইলে থিওরিটিক্যাল ভ্যালু করতে পারেন, বাট আমরা হচ্ছে ডিজাইন ভ্যালুটাকে প্রেফার করব। কেউ যদি থিওরিটিক্যাল ভ্যালু করেন আমি হয়তো নাম্বার কাটবো না, কিন্তু আমরা প্রেফার করব যে সবাই যাতে ডিজাইন ভ্যালুটাই করেন, ঠিক আছে? নর্মাল লাইফে আপনারা চাইলে যে কোনো ভ্যালুটা ইউজ করতে পারেন, বাট আমরা এইখানে হচ্ছে আমাদের যে বই থেকে আমি ম্যাথটা নিয়েছি ওখানে ডিজাইন ভ্যালু ইউজ করছে। আচ্ছা, তাহলে দেখেন আমরা ডিজাইন ভ্যালুতে কত আসতেছে 0.8 কে এর ভ্যালু। এখন দেখি ম্যাথে চলে যাই, তাহলে দেখেন এই যে কে এর ভ্যালু কত 0.8। কারণ কি সাপোর্টটা হচ্ছে ফিক্সড আর হিঞ্জ, কোনটা ফিক্সড কোনটা হিঞ্জ সেটা আমাদের মাথায় রাখা লাগবে না, জাস্ট দুইটা সাপোর্ট কি কি সেটা মাথায় রাখবো। তাহলে কে এল বাই আর বের করতে পারবো আমরা। জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন কে এল বাই আর হয়ে গেছে, এর পরের স্টেপ আমি কি বলছি, কে এল বাই আর এর সাথে আমি কোনটা তুলনা করব, সিসি। তাহলে চলেন আমরা সিসি বের করি। সিসির সূত্র হচ্ছে 4.71 রুট ওভার ই বাই এফ ওয়াই। এখন এই ক্ষেত্রে দেখেন 4.71 এফ ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, ই এর ভ্যালু দেওয়া নেই। এটা একটু আপনাদের মনে রাখা লাগবে, যদি আমি কোশ্চেনে ই এর ভ্যালু দিয়ে দেই তো ই এর ভ্যালু, আর যদি না দেই স্টিল কলামের আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে 29 ইন্টু 10⁶ পিএসআই। এটা একটু আমরা আপনাদের খাতায় আপনারা নোট ডাউন করতে পারেন যে আমাদের স্টিল কলাম যখন হবে তখন ই এর ভ্যালু 29 ইন্টু 10⁶ পিএসআই, ঠিক আছে? এইবার আমরা দেখি সিসি হচ্ছে বলছে 4.71 রুট ওভার ই বাই এফ ওয়াই। এফ ওয়াই ইউনিট কত দেওয়া এখানে, এফ ওয়াই 50, জি ম্যাম। 50 কেএসআই না? জি ম্যাম, কেএসআই এটা তাহলে আমরা কেএসআই। এটাকে কি পিএসআই মানে উপরে পিএসআই নিচে কেএসআই, তাহলে তো মিললো না। তাহলে এখানে দেখেন কি করছে, এইটাকেই হচ্ছে আমরা কেএসআই তে মানে করে নিছি, আর কিছুই না। আপনারা চাইলে জাস্ট এইটাকেও হচ্ছে পিএসআই তে নিতে পারেন, সমস্যা নেই। তাহলে কি হবে 10⁻³ হয়ে যাবে না? জি ম্যাম। এইটাই করছে দেখেন, এইটাকে হচ্ছে আমি কেএসআই তে আনছি ইটাকে। তাহলে দেখেন 29,000 ডিভাইডেড বাই 50, সেখান থেকে আমি সিসি এর ভ্যালুটা বের করে ফেলছি। এই পর্যন্ত কি ক্লিয়ার সবাই? জি ম্যাম। আচ্ছা কলামের ক্ষেত্রে ই এর ভ্যালু কত হবে? আচ্ছা, তাহলে আমরা এখন আপনারা বলেন এক্ষেত্রে কে এল বাই আর বড় নাকি আমাদের সিসি বড়? সিসি বল। ম্যাম সিসি বড়। আচ্ছা, যখন হচ্ছে আমাদের দেখেন কে এল মানে সিসিটা বড় হবে তখন কলামটা হয় আমাদের স্টকি। এটা একটু মাথায় রাখবো, আপনাদের হয়তো লিখতে হবে ম্যাথে, যে যখন আমাদের সিসিটা দেখেন বড় হয়ে যায় কে এল বাই আর থেকে তখন কলামটা হয় স্টকি, আর যখন সিসিটা আমাদের কি ছোট হবে তখন কলামটা কি হবে, সিলিন্ডার, ঠিক আছে? এটা একটু ম্যাম আপনারা এই কমেন্ট স্টকের করবেন। সিলিন্ডার কি যখন ম্যাম? আমাদের কলামটা কে এল বাই আর থেকে সিসি এর ভ্যালুটা ছোট মানে সিসিটা হচ্ছে বড়, এটা মনে রাখবে যে সিসি বড় থাকলে কলামটা হবে স্টকি, আর যদি সিসি আমাদের হচ্ছে ছোট হয় তাহলে কলাম হবে আমাদের সিলিন্ডার, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এখন আমাদের সেই সূত্রটা ব্যাক করে যাই, বলেন। স্টকি আর সিলিন্ডার কলামটা বুঝতেছি না। আচ্ছা, স্টকি আর সিলিন্ডার হচ্ছে জাস্ট হচ্ছে আমাদের এই যে দুইটা সূত্র ইউজ করব যে এটার জন্য, যে কখন হচ্ছে আমাদের কলামটা সিলিন্ডার কলাম হবে কখন স্টকি হবে। যার সূত্র হচ্ছে যে ইউলার যে সূত্রটা মানে উনি আনছেন সেটা হচ্ছে দেখেন যখন আমাদের স্টকি হবে, স্টকি মানে কি সিসিটা বড়, তখন আমাদের এই সূত্র। আর সিলিন্ডার মানে কি সিসি ছোট, তখন আমাদের এই সূত্র। মানে জাস্ট এই দুইটা সূত্র কোনটা ইউজ করব সেটার জন্য একটা কমেন্ট। তাই দেখেন যখন আমাদের সিসিটা বড় হবে তখন কলাম হবে স্টকি, আর যখন হচ্ছে সিসিটা আমাদের ছোট হবে তখন কলাম হবে আমাদের সিলিন্ডার, ঠিক আছে? এটা কমেন্ট করবেন, আপনারা লিখবেন পরীক্ষায়। এটা এখন কিন্তু মানে হয়ে গেলে আমরা একটু সূত্রতে যাই। দেখেন এখানে কে এল বাই আর হচ্ছে আমাদের সিসি থেকে ছোট, তাহলে আমরা কোন সূত্র ইউজ করবো? এটা 1 নাম্বার সূত্র, এটা 2 নাম্বার সূত্র, বলেন তো। ম্যাম এক নাম্বার। হ্যাঁ, তাহলে যখন আমাদের কলামটা স্টকি হবে মানে হচ্ছে আমাদের সিসিটা হচ্ছে বড় হবে তখন হচ্ছে 1 নাম্বার সূত্র, আর 2 নাম্বারে হচ্ছে কলামটা আসলে সিলিন্ডার। এটাই হচ্ছে আমি বললাম যে উনি দুইটা সূত্র হচ্ছে তুলনা করে পাইছে। তাহলে আমরা এখন 1 নাম্বার সূত্র দিয়ে ম্যাথটা করব। এক্সামে কিন্তু যে কোনো সূত্র ইউজ করা লাগতে পারে, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে যদি আমাদের সিসিটা ছোট চলে আসে তাহলে কিন্তু আমি সেকেন্ড সূত্র ইউজ করব। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথম সূত্রটা ইউজ করব। প্রথম সূত্র কি, এফসিআর। দেখেন প্রথম সূত্র হচ্ছে এফসিআর মানে হচ্ছে ক্রিটিক্যাল আমাদের যে স্ট্রেস সেটা হচ্ছে 0.658 টু দি পাওয়ার এফ ওয়াই বাই এফ ই ইন্টু এফ ওয়াই। এখানে আমাদের সবই নোন, আননোন শুধু হচ্ছে এফ ই। তাহলে এফ ইর একটা আমাদের ভ্যালুটা বের করে আমি এফসিআরটা পাবো।
তাহলে দেখেন এফসিআর হচ্ছে আমাদের ক্রিটিক্যাল স্ট্রেস, এটা মনে রাখবো, এফসিআর হচ্ছে আমাদের ক্রিটিক্যাল স্ট্রেস। তাহলে এফই সূত্রটা দেখি কি, আমি প্রথমেই বলছিলাম একদম একটা ছবিতে, এই যে এইটা হচ্ছে আমাদের সেই এফই এর সূত্র, ক্রিটিক্যাল এফই। তাহলে দেখেন এফই এর সূত্র কি, পাই স্কোয়ার ই রুট মানে ডিভাইডেড বাই কে এল হোল স্কোয়ার। এখানে দেখেন সবগুলা ভ্যালু আমি জানি, তাহলে এফই এর ভ্যালুটা আমি পেয়ে গেলাম। এখন আমি এফসিআর বা ক্রিটিক্যাল যে স্ট্রেস সেটার ভ্যালু 1 নম্বর সূত্র দিয়ে বের করলাম। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন এফওয়াইটা কিন্তু কি পুরাটার সাথে গুণ আকারে আছে, এটা নিজেরা একটু খেয়াল করবেন, এটা কিন্তু আপনাদের প্রায় ভুল যাওয়ার কথা। আগের ব্যাচে আমি নিয়েছিলাম, ওদের প্রায় ভুল গেছে, পুরা ম্যাথ ঠিক, এই জায়গা ভুল, অ্যান্সারও ভুল আসছে। এফই আমাদের এফওয়াই কিন্তু পুরাটার সাথে গুণাকারে আছে। তাহলে আমি এফসিআর পেয়ে গেলাম। এখন এটা কি হলো, ক্রিটিক্যাল স্ট্রেস। আমাকে বের করতে বলছে কি নমিনাল ক্যাপাসিটি, তাহলে আমাদের মানে লোড বের করতে বলছে, নমিনাল ক্যাপাসিটি বলতে লোড বলছে। তাহলে আমি স্ট্রেস থেকে লোড কিভাবে পাবো, এরিয়া দিয়ে গুণ করে। তাহলে দেখেন জি ম্যাম, এরিয়া দ্বারা গুণ করলে পিএন হচ্ছে, হ্যাঁ পিএন হচ্ছে আমাদের নমিনাল ক্যাপাসিটি বা নমিনাল লোড, সেটা হচ্ছে এই যে এফসিআর যেই আমাদের স্ট্রেস আছে তার সাথে এরিয়াটা গুণ করে আমি কি পেলাম, আমাদের নমিনাল ক্যাপাসিটি বা নমিনাল লোডটা পেয়ে গেলাম। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ম্যাথটা ছোট, কিন্তু ম্যাথে তাহলে আমাদের কি কি জিনিস মনে রাখা লাগতেছে, আমাদের কেএল বাই আর, এই প্রথমে এটা বের করব, তারপর আমরা বের করব সিসি, সিসি এর সূত্রটা একটু মনে রাখবো। তারপরে দেখেন আমরা এটা বের করার পরে আমরা এফই যেটা, এফির সূত্রটা এই যে এটা মনে রাখবো। তারপরে আমরা তুলনা করব যে আমি কোন সূত্রটা ইউজ করব, 1 নাম্বার সূত্র এফসিআর এ নাকি 2 নাম্বার সূত্র, সেটা বসায় আমি এফসিআর পেয়ে গেলে জাস্ট এরিয়া দিয়ে গুণ করলে কি পেয়ে যাব, নমিনাল ক্যাপাসিটি। এই সূত্র দুটো কিন্তু আপনাদের মনে রাখা লাগবে, কারণ ম্যাথ কিন্তু একটাই, জাস্ট আমি কি এই পুরা ম্যাথে আমরা ধরেন এই 1 নম্বরের এই 1 নাম্বার একটা ম্যাথ আছে, এই ম্যাথে আমি আসলে চেঞ্জ করে কি করতে পারি, আমি সাপোর্ট কন্ডিশনটা চেঞ্জ করে দিব, তাহলে ম্যাথ চেঞ্জ হয়ে যাবে। কি হবে, কে এর ভ্যালু চেঞ্জ মানে কি পুরা ম্যাথের ভ্যালু চেঞ্জ। আমি কি করতে পারি, এই যে সেকশনটা এক হলও দিতে পারি, নিরেটও দিতে পারি, বাকি কিন্তু ম্যাথ সেম। বলে দিচ্ছি আমি আপনাদের, তাহলে কিন্তু আমরা ম্যাথ এটার থেকে আপনারা অলরেডি 10 নাম্বার কমন পাবেন, বলে দিচ্ছি। সূত্রগুলো ভালো মতো মুখস্থ রাখবেন, ঠিক আছে? যেহেতু একটাই ওকে ম্যাথ, ম্যাম। সূত্রগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। সূত্র প্রোভাইড করা হবে না বা গ্রাফ এই প্রোভাইড করা হবে না, এটা আপনাদের মনে রাখা লাগবে। গ্রাফ আসলে কিছুই না, এই জিনিসটা মনে রাখলে আসলে গ্রাফ এটাই বোঝায় যে দেখেন যখন কে এল বাই আর থেকে আমাদের সিসিটা কি ছোট, সিসি ছোট, তখন হচ্ছে আমাদের সরি যখন আমাদের এই যে কে এল বাই আর এটা হচ্ছে সিসি থেকে ছোট, এই যে সিসি থেকে কে এল বাই আর ছোট, তখন আমাদের এই সূত্র মানে কে এল বাই আর হচ্ছে আমাদের এখানে সিসিটা, সিসির ভ্যালু থেকে যখন কে এল বাই আর ছোট তখন আমাদের এই সূত্রটা হবে। যখন হচ্ছে কে এল বাই আর সিসি থেকে আমাদের বড় তখন হচ্ছে এই সূত্র। মেইনলি এই দুইটা লাইন মনে রাখলেই আপনাদের হচ্ছে। আমরা ভালো মতো এই ম্যাথটা করবো, এখান থেকে কিন্তু আপনাদের 10 নাম্বার কমন আসবে এক্সামে। আমি বললাম সাপোর্ট কন্ডিশনগুলোর জন্য কে এর ভ্যালুটা ভালো মতো মনে রাখবো এবং ডিজাইন ভ্যালুটা দিয়ে ম্যাথ করব। ম্যাম ই এর ভ্যালুটা কি দেওয়া থাকবে এখানে? ই এর ভ্যালু দেওয়া থাকতেও পারে নাও থাকতে পারে, এটা মনে রাখতে ম্যাম হবে। এটা কলামের ক্ষেত্রে ই এর ভ্যালুটা কত হবে? কলামের ক্ষেত্রে যে এর ভ্যালু কি 29 × 10⁶ psi যখন আমাদের স্টিল কলাম হবে। এটা কেন বলতেছি, এর এটা ভ্যালু তো কারণ ম্যাম হচ্ছে সকল ক্ষেত্রে ম্যাম সেম, যে কোনো হ্যাঁ কনস্ট্যান্ট মানলাম না যে কোনো ম্যাম হচ্ছে আরসিসি যদি কলাম আসে তখন কি হবে? আরসিসি কলামে তো ম্যাথটার সূত্রই আলাদা হবে। আমি তো এখনো আরসিসি কলামে ম্যাথ করাই নাই, এটা স্টিল জি ম্যাম, কলামের জন্য এই আরসিসি সূত্র। দেওয়ার দরকার নাই, যদি যেটা হচ্ছে আছে আরসিসি এটাই। কলাম দেই তাহলে আপনাদের সূত্র চেঞ্জ হবে। আপনারা চাইলে আমি নেক্সট ক্লাসে একটু আপনাদেরকে দেখাই দিব, এক্সামের জন্য এই ম্যাথটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে দেখেন এর ভ্যালু যখন স্টিল কলাম হবে, এটা আপনাদের মুখস্থ কেন রাখা লাগবে, আপনাদের অ্যাজ এ ইঞ্জিনিয়ার এই ভ্যালুটা সবসময় হচ্ছে, যখন আমরাও স্টুডেন্ট ছিলাম টিচাররা আমাদেরকেও বলছে এই ভ্যালুটা সবসময় আমাদের ঠোঁটের আগায় রাখা লাগবে। কত, স্টিল কলামের জন্য আমাদের এর ভ্যালু বা মডুলাস অফ ইলাস্টিসিটির ভ্যালু 29 × 10⁶ psi। এটা এক্সামে না দেওয়ার চান্সই অনেক বেশি, কারণ অ্যাজ ইঞ্জিনিয়ার আমার জাজমেন্ট থাকতে হবে যে আপনাদের এটা এই ভ্যালুটা এর ভ্যালুটা ঠোঁটের আগায় থাকবে, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, তাহলে আপনাদের কারো সমস্যা থাকলে আমার এই ম্যাথে বলতে পারেন, নাহলে আপনারা একটু আপনাদের অ্যাটেন্ডেন্সগুলো চ্যাট বক্সে দিয়ে দেন।